পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বাসস্থানে বসবাসকারী জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বিচ্ছিন্নতায় সমৃদ্ধ সমস্ত ধরনের প্রাণী, উদ্ভিদ এবং অণুজীবের সমারোহকে এক কথায় বলা হয় জীব বৈচিত্র্য। জীববিজ্ঞানী ম্যাকেঞ্জি 1999 সালে জীববৈচিত্র্যের সংজ্ঞায় বলেছেন, বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরের জীবদের ক্ষেত্রে একই প্রজাতির জীবের জিনগত প্রকরণ থেকে বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য সমূহকে জীববৈচিত্র্য বলে। 1980 সালে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার হয়। প্রাকৃতিক কারণেই হোক বা মানুষের দ্বারাই হোক, বনভূমিতে আগুন লাগলে বনভূমি ধ্বংস হয়ে পড়ে। সাধারণত বজ্রপাত এবং গ্রীষ্মকালে বনাঞ্চলে গাছের শুকনো ডালের পরস্পর ঘর্ষণের ফলে সৃষ্ট যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বনকে অর্থাৎ অরণ্যাঞ্চলকে মুহূর্তেই পুড়ে ছারখার করে দেয়, একেই দাবানল বলে। এর ফলে বৃক্ষ সম্পদ নষ্ট হয় ও জীববৈচিত্র্য নষ্ট হয়। অস্ট্রেলিয়াকে দাবানলের দেশ বলা হয়। বর্তমান বিশ্বে শিল্প, জ্বালানি অথবা আসবাবপত্র বানানোর জন্য বনভূমি ধ্বংস করা বা কেটে ফেলা হয়, ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস ক্রমাগত বেড়েই চলেছে এবং মানুষের নানাবিধ কার্যকলাপে রেফ্রিজারেটর, মোটর গাড়ি, প্লাস্টিক ইত্যাদি শিল্পে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের অত্যাধিক ব্যবহার করা হয়। তার সঙ্গে সঙ্গে মানুষ ও জীবজন্তুর মলমূত্র ও বিভিন্ন বর্জ্য পদার্থের পচন থেকে মিথেন গ্যাস সৃষ্টি হয়। এই সব গ্যাসগুলির দ্বারা বায়ুমণ্ডলের উষ্ণতা প্রতি বছর গড়ে প্রায় 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই ঘটনাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। যে সমস্ত নদীর প্রবাহ পথ কোনো দেশ বা মহাদেশের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ যে সমস্ত নদী স্থলভাগের বাইরে কোনো সাগর বা জলভাগে না পড়ে স্থলভাগের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে পতিত হয় কিংবা স্থলভাগেই বিলীন হয়ে যায়, সেই সব নদীকে বলা হয় অন্তর্বাহিনী নদী, যেমন লুনি নদী, ঘাগর নদী ইত্যাদি। এই সমস্ত নদীগুলি হলো অন্তর্বাহিনী নদী। গ্রীষ্মকালের শেষের দিকে উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের সৃষ্টি হলে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আকস্মিকভাবে ভারতে প্রবেশ করার ফলে বজ্র বিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টিপাত হয়। এইভাবে প্রবল বর্ষণের মাধ্যমে হঠাৎ ভারতে যে বর্ষাকালের আগমন ঘটে তাকে মৌসুমী বিস্ফোরণ বলে। সাধারণত গ্রীষ্মকালে বিকেল বেলায় পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, বিহার ও ঝাড়খণ্ডের পূর্বাংশে অর্থাৎ পূর্ব দিকে মাঝে মাঝে বজ্র বিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি ঘটে। একেই স্থানীয়ভাবে বলা হয় কালবৈশাখী। এই কালবৈশাখীর বৃষ্টিপাত চাষে সাহায্য করে।
কৃষক নিজের জমিতে খাদ্যশস্য উৎপাদনের সঙ্গে সঙ্গে অতিরিক্ত কাঠ, ঔষধ, ফলমূল প্রভৃতি পাওয়ার জন্য অব্যবহৃত জমিতে গাছপালা লাগিয়ে যে বনভূমি গড়ে তোলে, সেই পদ্ধতিকে বলা হয় কৃষি বনসৃজন। এই কৃষি বনসৃজনের উদ্দেশ্যগুলি হল জমিকে নানাভাবে উৎপাদনশীল ও লাভজনকভাবে ব্যবহার করা, কৃষি প্রযুক্তি ও বনসৃজন প্রযুক্তিকে একসঙ্গে প্রয়োগ করা, কৃষিকাজের পাশাপাশি বৃক্ষরোপণ করা, অরণ্য ভিত্তিক কাজকর্মের সঙ্গে সঙ্গে রেশম কীট, মৌমাছি ইত্যাদি প্রতিপালন করা হয়। পরিবেশের সুস্থতা, জীবজগতের ভারসাম্য রক্ষা এবং শহর ও গ্রামাঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশের সামগ্রিক উন্নতির লক্ষ্যে যখন নির্ধারিত অরণ্য সীমার বাইরে জনগণের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগে পতিত বা অব্যবহৃত জমিতে বিশেষ বিশেষ বৃক্ষরোপণের মাধ্যমে বনভূমির সংরক্ষণ ও নতুন বনভূমির সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে বলা হয় সামাজিক বনসৃজন। 1946 সালে সিলভিকালচার সম্মেলনে সর্বপ্রথম এই সামাজিক বনসৃজনের ধারণাটি গৃহীত হয়, যে পরিকল্পনার মাধ্যমে নদীর উপর বাঁধ দিয়ে জলাধার বা ব্যারেজ তৈরি করে বিভিন্ন উদ্দেশ্য সাধন করার পাশাপাশি নদী অববাহিকায় বসবাসকারী জনগণের সর্বাঙ্গীন উন্নতি সাধন করা হয়, তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। এই পরিকল্পনার উদ্দেশ্যগুলি হল বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষ, পর্যটন, নৌ পরিবহন, পানীয় জলের যোগান, শিল্পে জলের যোগান ইত্যাদি। ভারতের প্রধান প্রধান বহুমুখী নদী পরিকল্পনাগুলি হল পাঞ্জাবের বিপাশা ও শতদ্রু নদীর উপর ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনা। এটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের দামোদর নদের উপর দামোদর উপত্যকা পরিকল্পনা, উড়িষ্যার মহানদীর উপর হীরাকুন্ড পরিকল্পনা, বিহারের কোশি নদীর উপর কোশি পরিকল্পনা, তেলেঙ্গানায় কৃষ্ণ নদীর উপর নাগার্জুন সাগর পরিকল্পনা ইত্যাদি। ভরা কোটালের সময় সমুদ্রের জল নদী খাতের মধ্য দিয়ে প্রবল জলোচ্ছ্বাস ঘটিয়ে দ্রুত গতিতে ভেতরের দিকে প্রবেশ করে, তখন ভাটার স্রোতের বাধায় ও দুই পাহাড়ের বাধায় জোয়ারের জল আরো বেশি ফুলে ওঠে এবং এক খাড়া দেওয়াল তৈরি করে। নদীতে এইভাবে সৃষ্ট অতিমাত্রায় জলস্ফীত বা অত্যন্ত উঁচু ঢেউকে বলা হয় জোয়ারি বান। দূর থেকে এই বান আসার গর্জন শোনা যায়, এই কারণে একে বলা হয় বান ডাকা। চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্রের জলতল উপরে ওঠে এবং আকর্ষণ কম হলে জলতল নিচে নামে। সমুদ্রপৃষ্ঠের এই ওঠানামা দিনে দুইবার নিয়মিতভাবে চলতে থাকে। জলতলের
এই ওঠানামার হার মূলত চাঁদ ও সূর্যের টানের মাত্রার উপর নির্ভর করে। সুতরাং চাঁদ ও সূর্যের আকর্ষণে প্রতিদিন একই স্থানে সমুদ্রের জলতলের নিয়মিত ও ছন্দময় উত্থানকে বলা হয় জোয়ার এবং পতনকে বলা হয় ভাটা। সমুদ্র জলের উষ্ণতা, ঘনত্ব ও লবণতার তারতম্য এবং পৃথিবীর আবর্তন গতি, বায়ু প্রবাহ, মহাদেশের আকৃতি প্রভৃতি কারণে অনুভূমিকভাবে সমুদ্রের জলরাশি একটি নির্দিষ্ট দিক থেকে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। সমুদ্র জলের এই অনুভূমিক প্রবাহকে বলা হয় সমুদ্র স্রোত বা ওশেন কারেন্ট। বরফ বা তুষারের উপর দিয়ে চলার জন্য বিশেষভাবে তৈরি গাড়িকে বলা হয় স্লেজ গাড়ি। এস্কিমোদের যাতায়াতের অন্যতম বাহন হচ্ছে এই স্লেজ গাড়ি। এই স্লেজ গাড়ি টেনে নিয়ে যায় প্রশিক্ষিত কুকুর বা বলগা হরিণ। এই গাড়ির পেছনে বসে থাকে যাত্রীরা, যা সেই স্লেজ গাড়িকে নিয়ন্ত্রণ করে থাকে। ভারতের যে সমস্ত জায়গায় বরফময় এলাকা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য এই ধরনের গাড়িগুলি ব্যবস্থা করা হয়েছে। ইগলু শব্দের উৎপত্তি ইনুইট ভাষা থেকে। এর অর্থ হলো বরফ দিয়ে তৈরি একটি শীতকালীন গম্বুজাকৃতির আবাসস্থল। এটি তৈরি করার সময় ভিতর থেকে তৈরি করা হয়। প্রথমে এর দরজা থাকে না, তবে ইগলু তৈরি করা শেষ হয়ে গেলে নিচের দিকে একটা দরজা কেটে বের হয়ে আসে। 3 ধরনের ইগলু লক্ষ্য করা যায়, যথা সবচেয়ে ছোট আকারের ইগলুগুলি অস্থায়ীভাবে তৈরি করা হয়ে থাকে। মাঝারি আকারের ইগলুগুলি আধা স্থায়ী আশ্রয় হিসাবে, বড় আকারের ইগলুগুলি বিশেষ বিশেষ অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়ে থাকে। এস্কিমো শব্দটির অর্থ হলো কাঁচা মাংস ভক্ষণকারী। মূলত উত্তর আমেরিকা ও সাইবেরিয়া সুমেরু বৃত্তীয় অঞ্চলের বরফ ঢাকা অঞ্চলে স্থায়ীভাবে বসবাসকারীদের বলা হয় এস্কিমো। এরা পূর্ব সাইবেরিয়া অর্থাৎ রাশিয়া থেকে আলাস্কা পর্যন্ত, অর্থাৎ উত্তর আমেরিকা, কানাডা এবং গ্রিনল্যান্ডে বসবাস করছে। প্রচন্ড শীতে এরা থাকতে অভ্যস্ত। সমুদ্রের সিল মাছ, তিমি মাছ ইত্যাদি শিকার করে নিজেদের খাবারের বন্দোবস্ত করে। এস্কিমো নামে 2টি প্রধান জনজাতি আছে, অর্থাৎ আলাস্কার ইনুপিয়াত এবং
কানাডার ইনুইট জনজাতি। নিরক্ষরেখার উভয় দিকে অর্থাৎ 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সারা বছর অত্যাধিক উষ্ণতা আর প্রচুর বৃষ্টিপাতের কারণে গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে। এই কারণে এই অঞ্চলকে বলা হয় নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বা ইকুয়েটোরিয়াল রেইন ফরেস্ট রিজন। মৌসুমী একটি আরবি শব্দ মৌসিম থেকে এসেছে বা মালয় শব্দ মহসিন থেকে এসেছে, যার অর্থ হলো ঋতু। এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ব্রিটিশ বিজ্ঞানী এডমন্ড হ্যালি। বায়ুর চাপ ও বায়ুর উষ্ণতার পার্থক্যের ফলে বছরে নির্দিষ্ট ঋতুতে নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত হয় ও নির্দিষ্ট অভিমুখে ধাবিত বায়ু প্রবাহকে বলা হয় মৌসুমী বায়ু। এই মৌসুমী বায়ু দুই প্রকার, গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু আর একটা হচ্ছে শীতকালীন মৌসুমী বায়ু। সূর্যাস্তের পর থেকেই স্থলভাগের উপরের বায়ু তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে, কিন্তু জলভাগ অনেকক্ষণ ধরে তাপ সংরক্ষণ করে বলে ধীরে ধীরে শীতল হয়। ফলে স্থলভাগের শীতল বায়ু সমুদ্রে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে। তখন এই বায়ুকে বলা হয় স্থলবায়ু। দিনের বেলা সূর্যের তাপ শোষণ করে স্থলভাগ জলভাগের তুলনায় অধিক উষ্ণ হয়ে পড়ে। তখন স্থলভাগের উপরের বায়ু হালকা হয়ে উপরে উঠে গেলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এই সময় বায়ুর চাপের সমতা রক্ষা করার জন্য সমুদ্রের উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়। তখন এই বায়ুকে বলা হয় সমুদ্র বায়ু। সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ও কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর একই গতিতে একই অভিমুখে প্রবাহিত হওয়া বায়ুদ্বয়কে বলা হয় মেরুবায়ু। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে এবং নির্দিষ্ট পথে প্রবাহিত বায়ুকে বলা হয় আয়ন বায়ু। এই বায়ু প্রবাহের সময়
ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এই বায়ুকে আবার বাণিজ্য বায়ু বলা হয়। স্প্যানিশ শব্দ লা নিনা এর অর্থ হলো ছোট্ট বালিকা। সাধারণত এল নিনোর বিপরীত অবস্থা হলো লা নিনা। পূর্ব প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর দক্ষিণ থেকে উত্তর দিকে এক প্রকার শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়। তখন সেই শীতল সমুদ্র স্রোতকে বলা হয় লা নিনা। এর ফলে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলীয় অঞ্চলে উচ্চচাপ এবং পশ্চিম উপকূলীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। আবার প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং পূর্ব উপকূলে শুষ্কতা বিরাজ করে। এর ফলে আমাদের দেশে তথা ভারতবর্ষে বছরে বন্যা দেখা দেয়। এল নিনো একটি স্প্যানিশ শব্দ, এর অর্থ হলো দুরন্ত বালক। প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ও ইকুয়েডর উপকূল বরাবর প্রতি 2 থেকে 10 বছর অন্তর অর্থাৎ গড়ে প্রায় 4 বছর অন্তর ডিসেম্বর মাসে উত্তর থেকে দক্ষিণ দিকে এক প্রকার উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়। তখন তাকে বলা হয় এল নিনো। এর ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়, উদ্ভিদ প্ল্যাঙ্কটনের পরিমাণ হ্রাস পায়, জলবায়ুর পরিবর্তন হয়, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলে নিম্নচাপ এবং পশ্চিম উপকূলীয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায় ও বন্যার সৃষ্টি হয় এবং এই প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে খরার প্রাদুর্ভাব ঘটায়। এর ফলে আমাদের দেশে তথা ভারতবর্ষে খরা দেখা দেয়। কোরিওলিস বলের প্রভাবে ভূপৃষ্ঠের নিয়ত বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত সমচাপ রেখার সমকোণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই বায়ু প্রবাহিত হয়। 1859 সালে আমেরিকান আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল প্রথম তিনি এটি লক্ষ্য করেন বলে ওনার নাম অনুসারে নামকরণ হয়েছে ফেরেলের
সূত্র। উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ অধিক হওয়ায় দক্ষিণ পশ্চিম বায়ু বাধাপ্রাপ্ত হয়, কিন্তু দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি হওয়ায় পশ্চিমা বায়ু বাধাহীনভাবে প্রবল বেগে গর্জন করতে করতে সামনের দিকে প্রবাহিত হয়। 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ অধিক হয়, অর্থাৎ অনেক বেশি হয়। তাই এই অঞ্চলকে বলা হয় গর্জনশীল চল্লিশা। উত্তর গোলার্ধে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিকে পেছনে ফিরে দাঁড়ালে ডান দিকের চেয়ে বাম দিকের বায়ুর চাপ কম অনুভূত হয়, অর্থাৎ ডান দিকে উচ্চচাপ, বাম দিকে নিম্নচাপ। আবার দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। 1857 সালে ডাচ আবহাওয়াবিদ বাইস ব্যালট এই বিষয়টি উনি প্রথম লক্ষ্য করায় ওনার নাম অনুসারে বলা হয় বাইস ব্যালট সূত্র। উত্তর গোলার্ধে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিকে পেছনে ফিরে দাঁড়ালে ডান দিকের চেয়ে বাম দিকের বায়ুর চাপ কম অনুভূত হয়, অর্থাৎ ডান দিকে উচ্চচাপ, বাম দিকে নিম্নচাপ। আবার দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। 1857 সালে ডাচ আবহাওয়াবিদ বাইস ব্যালট এই বিষয়টি উনি প্রথম লক্ষ্য করায় ওনার নাম অনুসারে বলা হয় বাইস ব্যালট সূত্র। কোরিওলিস বলের প্রভাবে ভূপৃষ্ঠের নিয়ত বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত সমচাপ রেখার সমকোণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই বায়ু প্রবাহিত হয়। 1859 সালে আমেরিকান আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল প্রথম তিনি এটি লক্ষ্য করেন বলে ওনার নাম অনুসারে নামকরণ হয়েছে ফেরেলের সূত্র। পৃথিবীর আবর্তনজনিত বলের প্রভাবে ভূপৃষ্ঠস্থ যে কোনো স্বাচ্ছন্দ্য গতিশীল বস্তুর উপর এক ধরনের বল কাজ করে যা উক্ত বস্তুর দিক বিক্ষেপ ঘটায়। এই বলকে বলা হয় কোরিওলিস বল। ফরাসি গণিতবিদ গুস্তাভ গ্যাসপার্ড ডি কোরিওলিস সর্বপ্রথম তিনি এই বিষয়ে আলোকপাত করায় ওনার নাম অনুসারে নামকরণ হয়েছে কোরিওলিস বল। ভূপৃষ্ঠের উপরিভাগে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক শক্তি যথা সূর্যরশ্মি, বায়ুর চাপ, বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতির মাধ্যমে এবং গতিশীল বিভিন্ন প্রাকৃতিক শক্তি যথা নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির মাধ্যমে যে ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের কোনো স্থানের ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় সেই সমস্ত প্রক্রিয়াকে একত্রে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। ষোড়শ শতকে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়ত, ফলে মধ্যপ্রাচ্য ইউরোপ থেকে আসা জাহাজগুলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত। পানীয় জলের সংকট কমাতে
এবং জাহাজকে হালকা করার জন্য নাবিকরা বেশ কিছু ঘোড়াগুলোকে ওই জলের মধ্যে ফেলে দিত। এই কারণেই 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশকেই বলা হয় অশ্ব অক্ষাংশ। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি একটি নতুন টপিক নিয়ে এসে চলে এলাম তোমাদের সামনে, যাতে করে তোমাদের সুবিধা হয়। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভূগোলের সাধারণ জ্ঞান সম্পর্কে, অর্থাৎ ভূগোলের যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো যেমন বিভিন্ন কম্পিটিশন এক্সামগুলোতে আছে, বিভিন্ন পরীক্ষাগুলোতে আছে, সেগুলো যাতে তোমাদের কাজে লাগে তার জন্য আমি কয়েকটি কোশ্চেন তৈরি করেছি। যাই হোক, তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং তোমরা এই এই ভিডিওটাকে খুব যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে দেখবে। এবং তোমাদের এবার আরেকটা কথা বলে রাখি, তোমরা আমাদেরকে যদি উৎসাহ প্রদান করো তাহলে আমাদের নতুন করে উদ্যমটা আরও একটু বেড়ে যাবে। আর উদ্যম বাড়লেই তোমাদের জন্য নতুন নতুন টপিক নিয়ে এসে হাজির হব। হ্যাঁ, আর একটা কথা বলছিলাম, তো তোমরা আমাদের সাথে যে সমস্ত দর্শক ভারত, বাংলাদেশ এবং ভিয়েতনাম থেকে দেখছো তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবার দেখো তো একটা জিনিস মনে হতো, আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? তোমরা নিশ্চয়ই জানো, তবু আমি বলে রাখি, আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে রাজস্থান। তারপরে হচ্ছে দেখো আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম। এবার তোমরা বলো তো আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোয়া, যেটা আরব তীরে অবস্থান করছে। এবার বলো তো জনসংখ্যার নিরিখে ভারতের বৃহত্তম রাজ্য অর্থাৎ সবচেয়ে বড়, অর্থাৎ কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিরাজ করছে বা অবস্থান করছে? তোমাদের সকলেরই জানা আছে, তবু আমি বলে রাখি। হ্যাঁ, বলো তো, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। এবার বলো জনসংখ্যার নিরিখে অর্থাৎ ভারতবর্ষের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম? বলো তো, সিকিম। এরপরে আমরা চলে আসব ভারতের কোন রাজ্যে জনঘনত্বের পরিমাণ সবচেয়ে বেশি 2011 সালের সেন্সাস অনুযায়ী? সেটা হচ্ছে কি? বিহার, 1102 জন প্রতি বর্গ কিমিতে। এবার ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বনিম্ন? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। 2011 সালের সেন্সাস অনুযায়ী অরুণাচল প্রদেশ মাত্র 17 জন প্রতি বর্গ কিমিতে অবস্থান করছে। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? সেটা হচ্ছে কেরল। কোথায়? কেরল। এমন কোন রাজ্য আছে সেই রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন বিরাজ করছে? সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য বিহার। ভারতের কোন রাজ্যে পুরুষের সংখ্যার তুলনায় নারীর সংখ্যার পরিমাণ বেশি? সেটি আবার একটু আগে বলেছি, এটা আরব সাগরের তীরে অবস্থান করছে, সেটা হচ্ছে কেরল। আচ্ছা, লাস্ট কোশ্চেন একটু জিজ্ঞেস করি। লাস্ট কোশ্চেন, 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি শহর অবস্থান করছে? বলো। মহারাষ্ট্রে। এতক্ষণ আমি আলোচনা করলাম ভূগোলের কয়েকটি কোশ্চেন। তোমরা এই ভিডিওটিকে বারবারই দেখবে যাতে করে তোমাদের কাজে লাগে। আর আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলের সাথে থাকো, এবং নতুন নতুন টপিক নিয়ে আবার ফিরে আসবো। ঠিক আছে, জয় হিন্দ, জয় বাংলা।